বাড়িতে ঢুকে সর্বপ্রথম মাকে জড়িয়ে ধরল তাসফিন। আম্মু। রুবিনা শেখ বরাবরের মতোই কেঁদে ভাসিয়ে দিলেন। উফ আম্মু, এই জন্য ভালো লাগে না, সব সময় এরকম করে কাঁদতে হয় না। কে শোনে কার কথা? তাসফিন মাকে সযত্নে আগলে নিল। ঠিক তখনই দোতলা থেকে নেমে এলো ফারহা। চোখাচোখি হয় দুজনের। এতগুলো মাস পর দুজনের দেখা হয়েছে। ফোন আলাপ তো সবে মাত্র 2 কি 3 বার। এর মধ্যে তাদের আর কোনো কথা হয়নি। তাসফিন কিছু বলতে যাবে তার পূর্বে মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে গেল ফারহা। না চাইতেও হেসে ফেলল তাসফিন। তার বউ পুরো আগুন। পা টিপে টিপে রান্নাঘরে প্রবেশ করলো তাসফিন। আষ্টে পৃষ্ঠে পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। উফ, ছাড়ুন আমাকে, ধরবেন না একদম। উফ বউ, এত হট হতে নেই। ভাইয়া পুরুষ, সরুন বলছি। নো ওয়ে। তাসফিনের নাকুশ শুনে মেজাজ রীতিমতো তুরঙ্গে ফারহার। জোরপূর্বক পেছন ঘুরে তাসফিনের গলায় কামড় বসিয়ে দিল সে। তবে তাতে কোনো প্রতিক্রিয়া দেখালো না তাসফিন। ফারহা সবে সরে আসতে তাসফিন তার থুতনিতে কামড়ে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ফারহা। নিজেকে ছাড়াতে চাইল সে। ছেড়ে দিল তাসফিন। রাগে ফুঁসছে ফারহা। তাকে রাগাতে দেখে চোখ টিপে তাসফিন। বেবি ডল, রাতে মজা দেখাবো। অশ্লীল লোক একটা। ইয়েস, তোমার ভাবনার থেকেও বেশি অশ্লীল। নিঃশব্দ রাতের চাদরে আজও বৃষ্টি নেমেছে টুপটাপ। বরং ঝুমঝুম ঝুমঝুম করে সে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। চারপাশে সে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। চারপাশে নিস্তব্ধতার আবরণ ভেদ করে যেন প্রতিটি ফোঁটা বৃষ্টির দল একটি সুরের বাঁধন বুনছে। জানালার কাছে আঙ্গুল ছোঁয়ানো শিশুর মতো বৃষ্টির ছোঁয়া। মেঘের আকাশের করুণ গীত। এই নরম ছন্দময় শব্দের মাঝেও মন যেন বৃষ্টির সাথে গলে যায়। অচেনা মাদক তার আবেশে ডুবে যেতে থাকে ধীরে ধীরে। রাতের অন্ধকারে নির্জনতার বুক চিরে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন মনের অব্যক্ত অনুভূতিগুলোকে শব্দহীন ভাষায় বলে যায়। মনে হয় এই বৃষ্টি কেবল মাটিকে ভিজিয়ে দেয় না, ভিজিয়ে দেয় হৃদয়ের গোপন কোণও। এই বৃষ্টির রাত একাকিত্বের মাঝেও সবথেকে গভীর সঙ্গী। আলো আঁধারের মাঝে ছায়ার মতো জড়িয়ে থাকে অনুভবের মৃদু কণ্ঠস্বর হয়ে। কারেন্ট চলে গেছে সেই কখন, জেনারেটর অন করা হয়েছে, অথচ ফারা ইচ্ছা করে লাইট অফ করে রেখেছে রুমের। 2টো মোমবাতি জ্বালিয়ে দিয়েছে টেবিলের দুধারে। জানালাটা মেলে দিতেই বৃষ্টির ঝাপটা এসে ছুঁয়ে দিল তাকে। হালকা ঝাপটায় ভিজে উঠল তার গাল, কাঁধ আর খোলা চুলের প্রান্ত। সে আবেশে চোখ বুজল, যেন এই মুহূর্তটুকু চিরকালের জন্য ধরে রাখতে চাই। বৃষ্টির ঘ্রাণ, মোমের উষ্ণ গন্ধ আর হালকা ঠান্ডা বাতাস মিলেমিশে এক মাদকত ঘন পরিবেশ তৈরি করেছে। ঠিক তখনই আচমকা কোমরে কারোর উষ্ণ স্পর্শ। এক অনপিগরিত কম্পন সারা শরীরে ছড়িয়ে পড়ল। কাঁপতে কাঁপতে নিঃশ্বাস আটকে এলো তার। মুহূর্তের ভেতরে ফারার সমস্ত স্নায়ু সচেতন হয়ে উঠল, যেন সময়ও থমকে গেল সেই ছোঁয়ার গভীরে। শোক, মিস ইউ ব্যাডলি। শ্বাস প্রশ্বাসের গতি দ্রুত হয়ে চলেছে ফারহার। অক্ষিদয় বুঝে এলো তার। অভিমানে বুক পুড়ছে তার। বাইরে গেলে তাকে ভুলে যায় এই পুরুষ। এখন আবার সুয়াগ করছে ভেজা কাঁধে, খোলা চুলে। চোখ বন্ধ করে ফারহা এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলল। কিন্তু সেই উষ্ণ হাতের স্পর্শ তার সমস্ত চেতনাকে ছলকে উঠল। বুকের গভীর থেকে এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, কষ্ট আর অভিমানের এক মিশ্র অনুভূতি নিয়ে। সে ধীরে ধীরে চোখ খুলল। তার সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে তার বুকের ভেতর তীব্র এক ব্যথার ঢেউ খেলে গেল। তাসফিনের চোখেও ছিল অপরাধবোধের ছায়া, অথচ তাতে মিশে ছিল অপরিসীম মমতা। যেন তার সমস্ত ভুলের ওপরেও সে আঁকড়ে ধরতে চায় তার সুখকে। ফারহা কঠিন গলায় ফিসফিস করে বলল, ভালোবাসা কি শুধু স্মৃতির মধ্যেই এসে ছুঁয়ে চলে যাবে, আর প্রয়োজন ফুরলেই ভুলে যাবেন আপনি? তার কণ্ঠস্বর জল ভেজা কাঁপন। মনে হলো যেন বৃষ্টির শব্দের মাঝেও সেই অভিমানের সুর কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়েছে চারপাশে। তাসফিন এগিয়ে এসে তার মুখের ভেজা চুল সরিয়ে দিল স্নিগ্ধ আঙ্গুল। মৃদু সুরে বলল, বলিনি শোক, কখনো ভুলতে পারিনি, কেবল নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। তোমার কাছে ফিরে আসাটাই ছিল আমার সবচেয়ে বড় সত্য। ফারহাকে নিয়ে বেরিয়ে এলো বারান্দায়। বৃষ্টিতে মেলে ধরে একে অপরকে। ফারহার চোখের কোণে জমানো জল এবার ভেঙে গড়িয়ে পড়ল। বৃষ্টির ফোঁটার সাথে মিলেমিশে সেই অশ্রু অদৃশ্য হলো। অথচ বুকের ভেতর এক অসমাপ্ত কথা রয়ে গেল। বৃষ্টির মতো দাঁড়িয়ে দুজন দুজনকে নীরবতা ছুঁয়ে রইল। বাইরে ঝরে পড়া জলকণার মতো তাদের হৃদয়ের গোপন কথাগুলো একে অপরের মধ্যে ঝরে পড়ল নীরবে।
ধীরে ধীরে গভীরে ফারহা অনুভব করলো চারপাশে সবকিছু যেন ঘূর্ণায়মান। বাতাস, বৃষ্টি, সোয়াক আর অভিমানের মিশ্রণে তার বুকের ভেতর অদ্ভুত এক ঝড় বইছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো, পা দুটো টলমলো করে উঠল। হঠাৎ করে এসে ঢলে পড়লো তাসফিনের প্রশস্ত বুকের ওপর। তাসফিন ঝটপট আলগোছের তাকে ধরে ফেললো, যেন ফারহার ছোট্ট একটি আঁচড়ও সে সহ্য করতে পারবে না। কণ্ঠে উদ্বিগ্নতার ফিসফিসিয়ে বলল, সুখ? কোনো উত্তর নেই। ফারহা নিঃশব্দ, চোখ বুজে নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। তাসফিন এক মুহূর্ত দেরি না করে তাকে কোলে তুলে নিল, পাজা করে তুলে অতি আদরে অতি যত্নে। তার বাহু দুটো যেন শক্ত, অথচ সেই শক্তির গভীরে ছিল অপর ভালোবাসাময়। বৃষ্টির ফোঁটাগুলো তাদের দুজনের গায়ে নরমভাবে ঝরে পড়ছিল, কিন্তু তাসফিন যেন আর কোনো কিছু তোয়াক্কা করছিল না। ফারহার মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতর তীব্র কষ্টের খাঁচা বিঁধে গেল। সে আপন মনে উচ্চারণ করলো, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি ফারা, কখনো না। দরজা ঠেলে সে ভেতরে ঢুকলো, যেখানে উষ্ণতার ছোঁয়া আর মোমের মৃদু আলো অপেক্ষা করছিল। তাসফিন সাবধানে ফারহাকে একটি সোফায় শুইয়ে দিল, ভেজা চুলগুলো সরিয়ে তার কপালে এক নরম চুমু এঁকে দিল। সেই চুমুর গভীরে ছিল অজস্র অপরাধ বোধ, ব্যথা আর ভালোবাসার অঙ্গীকার। বেপাত্তা সাইফুল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ এতগুলো মাস হয়েছে। মূলত তাকে ধরতে তাসফিনের এত তাড়াতাড়ি ফিরে আসা। সাইফুলের উপর সন্দেহের আরও একটি কারণ আছে, যা আপাতত কাউকে বলতে পারবে না তাসফিন। তার উপর রাইমা শেখ এবং আলাপ শেখ বাড়ি ছেড়ে চলে গেছেন, পরিবারটা ভেঙে গেছে তাদের। কারণটা হলো তাসফিন কেন সুয়াদ্দকে বাঁচাতে এগিয়ে এলো না। তাসফিন আর যাই করুক, কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। রুবিনা শেখ হঠাৎ থমকে গেলেন তাকে দেখে। ফারহা, আম্মু তুই বলস না যাচ্ছিস? আর হঠাৎ করে কেন ফারহা? কালকে তো তাসফিন মাত্র ফিরলো। নাক বোসা করে তাকালো ফারহা, তারপর অভিমানী কণ্ঠে অভিযোগ করলো, তোমার ছেলে আমাকে বাইরে গেলেই ভুলে যায় আম্মু, থাকবো না তোমার ছেলের সাথে আমি। রেজওয়ান শেখ সবে দোতলা থেকে নেমে আসছিলেন। হঠাৎ থাকবো না তোমার ছেলের সাথে কথাটি শুনে হকচকিয়ে গেলেন। ফারাহ আম্মু, কি হয়েছে? কার সাথে থাকবি না? রেজওয়ান শেখকে দেখে আহ্লাদি ফারহা আরো আহ্লাদি হয়ে উঠল। থাকবো না আপনার ছেলের সাথে আব্বু, উনি সবসময় আমাকে ভুলে যান। এসে ফেলল রেজওয়ান শেখ। তৎক্ষণাৎ আগমন ঘটে নবীনের। ফারহা সকাল সকাল তাকে ফোন করে ডেকেছে, সে থাকবে না এখানে, ও বাড়িতে থাকতে চাই কিছুদিন। ঘুম জড়ানো চোখে নিচে নেমে এলো তাসফিন। বিছানা হাতড়ে নিজের ফুটফুটে বউকে না পেয়ে বাধ্য হয়ে এক প্রকার নিচে আসতে হয়েছে তাকে। কি হচ্ছে এখানে? নবীন, তুমি এত সকালে? নবীন বলবে কিছু, তার পূর্বে রুবিনা শেখ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তুই আমার ফারহাকে এত কষ্ট দিচ্ছিস, এতটা কষ্ট দিচ্ছিস যে শেষমেশ মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে। তাসফিন চূড়ান্ত পর্যায়ে অবাক। ফারহা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ফারহার মুখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। চললাম আমি। দরজার দিকে পা বাড়াতে পেছন থেকে ভারী কণ্ঠে বলল তাসফিন, এক পা বাড়ির বাইরে গেলে আমি কিন্তু নিয়ে যাব না, বলে দিচ্ছি। রাগে ফুঁসতে ফুঁসতে পেছন ফিরে তাকালো ফারহা। চোখাচোখি হয় দুজনের। চোয়াল শক্ত হয়ে এলো তাসফিনের। ফারহা হিসিয়ে বলল, আপনার সাথে থাকবো না আমি, আমি আমার আব্বু আম্মুর কাছে যাচ্ছি। দাঁতে দাঁত পিষে চোখের ভাষায় বুঝিয়ে দিল, তাসফিন যদি যাও তাহলে কাঁচা কামড়ে খাবো বলছি। ফারহা ঠিকই বুঝলো, কিন্তু তারপরও ঘাড় তাড়ামো করছে। যাচ্ছি আম্মু, প্লিজ আমাকে আটকিও না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তাসফিন। এদিকেও বাকিরা অপেক্ষা আছে তাসফিনের, ফারহাকে আটকাবে। যা যা, তোকে আনতেও যাব না আমি, দেখিস বলে রাখছি যাব না কিন্তু। রাগে ফুঁসতে থাকা তাসফিন জেদ দেখিয়ে চলে গেল দোতলায়। ঠায় দাঁড়িয়ে আছে ফারহা। ফাজিল লেফটেন্যান্ট তার একটুও ভালোবাসে না। যেন দুধ হলুদের ছায়ায় আঁকা এক শান্ত ক্যানভাস। বাতাসে হালকা শিশির গন্ধ, ঘাসের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু সূর্যের কোমল আলোয় মুক্তোর মতো জল জল করছে। পাখিরা যেন মধুর সুরে নতুন দিনের স্বাগতম জানাচ্ছে। দূরে কোথাও একটা একটা কাক ডাকছে। তার মধ্য দিয়েও এক ধরনের নিস্তব্ধতা জেগে থাকে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠে আসছে ধীরে ধীরে, ঠিক যেমন করে ঘুম ত্যাগ করে এক একটা মুহূর্ত জেগে উঠে। দালানের বাইরে এসে বসে আছে ফারহা। বড় নিম গাছের দিকে তাকিয়ে আছে। মনটা বড্ড খারাপ তার। ইস, কোন দুঃখে যে বাড়ি থেকে চলে এলো আইঢাই করছে এখন। সত্যি যদি লেফটেন্যান্ট সাহেব টাকা নিতে না আসে তখন কি হবে? সঙ্গী স্নেহাটাও নাই। মনটা বড্ড উসখুস করছে। এই ফারহা, সত্যি করে বল তো, ব্যাপারটা কি? কি হয়েছে হঠাৎ?
আরিফা আহমেদের প্রশ্নে থমকে গেল ফারহা। আইঢাই করছে সে, বলবেটা কি এখন? অবশ্য তার উচিত তাসফিনের উপর সব দোষ চাপিয়ে দেওয়া। ভ্যা ভ্যা করে কেঁদে উঠল ফারহা। চমকে উঠলেন আরিফা শেখ। কি হলো তোর? কাঁদছিস কেন এভাবে? আম্মু, তোমার জামাই আমাকে একটুও ভালোবাসে না, বাইরে গেলেই ভুলে যায়। মেয়ের মুখে সোনার টুকরো জামাই নামে অভিযোগ শুনে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। কি বলছিস এগুলো? হ্যাঁ আম্মু, সত্যি বলছি, তোমার জামাই আস্ত একটা শয়তান গো। আরিফা আহমেদ ফারহার কথা বিশ্বাস করতে পারছে না, কিন্তু অবিশ্বাস করার কারণ তো নেই। ইস, লেফটেন্যান্ট সাহেব, কখন আসবেন আপনি? আমি সে কখন থেকে আপনার অপেক্ষায় আছি। আপনি ছাড়া একটুও ভালো লাগছে না, চলে আসুন না তাড়াতাড়ি প্লিজ। বিছানায় শুয়ে শুয়ে একাকী ভেবে চলেছে ফারহা। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই তার। সকালটা যেন ঘুম ভাঙা আকাশের জমে থাকা শেষ অশ্রুবিন্দুর মতো। মেঘলা আকাশের কোলে ঝিরিঝিরিয়ে বৃষ্টি পড়ছে নরম ছন্দে। জানালার কাছে টুপটাপ শব্দ তুলে। চারপাশে এক ধরনের ধোঁয়াটে আলো নয়, ঝলমলে নয়, অন্ধকার এবং কুয়াশার মতো একটা নরম পর্দা। গাছের পাতাগুলো জ্বলে ভিজে চিকচিক করছে। রাস্তার ধারে জমে থাকা বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হচ্ছে সকালের ধূসর আভা। কাক ভোরের পাখিরা আজ চুপচাপ, কেবল দূরে কোথাও একটা অর্ধরা পাখির ডাক ভেসে আসছে। তাও যেন গলায় বৃষ্টির সুর মিশে গেছে। দোতলা রেলিং ধরে দাঁড়িয়ে আছে ফারহা। ওই তো বৃষ্টির পানি যে মাঝখান দিয়ে বড় পাইপের মাধ্যমে চলে যাচ্ছে ভেতর থেকে। বাড়ির উঠোনে ভিজে আছে ফেলে রাখা চায়ের কাপ। বারান্দায় জমে থাকা পানিতে ছড়াচ্ছে ছোট ছোট তরঙ্গ। মানুষগুলো আজ একটু ধীরে, একটু মনস্থর, কারণ এই সকালটা যেন বলে তাড়াহুড়োর দিন নয় আজ। একটু বসে নিঃশ্বাস নাও। এ এক বৃষ্টিমাখা সকাল, যেখানে প্রকৃতি জেগে উঠেছে একটু বেশি স্নিগ্ধ হয়ে। মনটা নেচে নেচে উঠছে ফারহার। বরাবরই তার বৃষ্টি ভীষণ পছন্দের। এই মুহূর্তে তাসফিন থাকলে বোধহয় আরো ভালো লাগতো তার। লোকটা যে কোনো এত দেরি করছে আসতে। আইঢাই ভাবতে কর্ণকুহরে প্রবেশ করলো বাইরে থেকে আসা গাড়ির শব্দ। এক মুহূর্তের জন্য ফারহার মনে হলো হয়তো তাসফিন এসেছে। চট জলদি ব্যস্ত পায়ে ছুটে যেতে লাগলো নিচে। পারছে না সে উড়ে চলে যেতে। তাসফিন যদি আসে তাহলে জাপটে ধরে বলবে, লেফটেন্যান্ট সাহেব, আপনাকে ভালোবাসি আমি। মনে মনে অনেকবার কথাটি আওড়ালো ফারহা। দালানের বাইরে এসে থম মেরে গেল সে। গাড়ি তো এসেছে, তবে তা থেকে নেমে এলো স্নেহা আর আরিয়ান। স্নেহা আর আরিয়ানকে দেখা মাত্রই ফারহা গিয়ে জড়িয়ে ধরলো। ফারু, মিস ইউ রে। মৃদু হাসলো ফারহা। সে ভেবেছিল হয়তো তাসফিন এসেছে। ফারহাকে চুপ দেখে কিঞ্চিত অবাক হলো স্নেহা। কিরে, আমাকে দেখে খুশি হসনি তুই? অধর প্রশস্ত করে হাসে ফারহা। একই ভঙ্গিতে এবার স্নেহাকে জড়িয়ে ধরে। খুব 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 খুশি হয়েছি। আরিয়ান ভাইয়া কেমন আছেন? আরিয়ান স্বভাব সুলভ হেসে বলল, জামাই জামাই ফিলিংস নিয়ে এসেছি, তাহলে ভাবো কতটা ভালো আছি। সহসাই হেসে ফেললো ফারহা। আরিয়ান সাইডে নিয়ে গেল ফারহাকে। তা ছোট ভাবে এত কিসের দুঃখ যে বাড়ি ছেড়ে চলে এলেন? নাক বোসা করে বলল ফারহা। বাজে কমান্ডার আমাকে ভুলে যায়, ভালো কম কম বাসে। আরিয়ান গা দুলিয়ে হেসে উঠল। বুঝলাম, বন্ধুরে বেশি বেশি ভালোবাসার মেডিসিন দিতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে জগিংয়ে গিয়েছে তাসফিন। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। রুবিনা শেখ আইঢাই করছেন তাসফিন কিছু বলবে, কিন্তু ছেলের গম্ভীর মুখ দেখে তিনি চুপ করে যান বরাবরের মতোই। ব্রেকফাস্ট করতে বসেছে তাসফিন। নূপুর বার কয়েক জিজ্ঞাসা করেছে সাইফুলের কথা। তাসফিন তাকে বলেছে সাইফুল তারই একটা জরুরি কাজে গিয়েছে। সে কিছু মাসের জন্য তাকে কাজে পাঠিয়েছে। এতদিন চিন্তিত থাকলে এখন একটু শান্তি লাগছে তার। নূপুর ফারার কথা জিজ্ঞেস করতে চাইলো, কিন্তু তা আর পারল না। ফারহা নামটা উচ্চারণ করতে খাবার টেবিল ছেড়ে উঠে গেল তাসফিন। ঝুমুর হাবিত্যস করছে। মেয়েটা থাকলে পুরো বাড়িটা মাতিয়ে রাখে। ইদানিং ঝুমুরিরও খুব একটা ভালো লাগছে না বিষয়টি। আপু, কি করব বলো তো? ভাইয়া তো যেতেই চাচ্ছে না ছোট ভাবিকে আনতে। ঝুমুরের অসহায় কণ্ঠস্বর শুনে থম মেরে চেয়ারে বসে গেল নূপুর। উদাস কণ্ঠে বলল, কি করার, ভাইয়া যদি নিজে থেকে না যায় তাহলে তো কিছু করার নেই। বিছানার এক কোণে চুপচাপ বসে আছে তাসফিন। বড্ড ব্যস্ত সে। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো সে। ছোট্ট মাহির বিছানায় উঠে এসেছে। ঠাস করে ল্যাপটপটা অফ করে দিয়ে মাহিরকে কোলে তুলে নিল সে। কি হয়েছে মামা, মন খারাপ কেন? মাহির নাক মুখ কুঁচকে বলল, তুমি মামিকে আনতে যাবে না? চোখ দুটো ছোট হয়ে এলো তাসফিনের। কিছুটা ভাবুক কণ্ঠে বলল, কেন, নিয়ে আসবো। মাহির আধো আধো কণ্ঠে বলল, মামি আমাকে অনেক আদর করে,
আচ্ছা মামা, তুমি হিংসে করো তাই না? কিঞ্চিত অবাক হলো তাসফিন, কপাল ভাঁজ করে শোধায়। হিংসে? হ্যাঁ, মামি আমাকে খুব আদর করে, তাই তুমি হিংসে করো। ফিসেল হাসে তাসফিন, কি বলবে এখন, ফারহা যে তার বড্ড আদুরে, আর তার আদরের ভাগ বসায় এই ছোট্ট আদুরে মামাটা তার। তাই বলে কি সে হিংসা করে? দু হাতে মাহিরকে জড়িয়ে ধরলো তাসফিন, সেও আধো আধো কণ্ঠে বলল, মাহির মামা এগুলো কে বলেছে তোমাকে? আম্মু বলছে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা নুপুরা ঝুমু চমকে গেল, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো দরজার দিকে তাসফিন। ফাঁকা ডোক গিলল দুজনেই, এই মাহিরটা তাদের ধরিয়ে দিল। ইস, উফ ভাইয়া, ব্যথা পাচ্ছি, ছাড়ো। নুপুরের কান টেনে ধরে আছে তাসফিন, রাগে রিরি করতে করতে বলল, এসব শিখাচ্ছিস মাহিরকে? উফ ভাইয়া, কি করছো তুমি? মায়ের কান মুলো খেতে দেখে হেসে কুটি কুটি অবস্থা মাহিরের। প্লিজ ভাইয়া যাও না, ফিরিয়ে আনো ফারাকে। অনুনয় করে বলল ঝুমুর। নুপুরও একইভাবে বলল। হ্যাঁ ভাইয়া, প্লিজ যাও, ফারাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলল তাসফিন। আমার কি বলছিলাম চলে যেতে, ও তো চলে গেল। প্লিজ প্লিজ যাও না ভাইয়া, প্লিজ। তাসফিনের মনটা আইঢাই করছে ফারহার জন্য, সুখ যে তার বড্ড আদুরের। ঠিক আছে, যাব বিকেলের দিকে, রেডি হয়ে থাক তোরা। তাসফিন যাবে কথাটা জানতে খুব একটা সময় লাগলো না রুবিনা শেখের। খুশিতে গদগদ তিনি। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি, বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছে তিনি। টুপটাপ করে ঝরে পড়ছে পৃথিবীর কৃষ্ণে, গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে, রাস্তার ধারে গর্তগুলোতেও পানি জমতে শুরু করেছে রীতিমতো। ইদানিং মেঘগুলো বড্ড দুষ্টু হয়ে উঠেছে, যখন তখন ঝরে পড়ে। দু হাত মেলে দাঁড়ালো ফারহা, আজ তার ভিজতে ইচ্ছা করছে। বৃষ্টির পানিতে নিজেকে নিয়মিত করতে চাই সে। চোখ দুটো বুজে আসছে বড় আবেশে। এই তো দালানের পিছনের জায়গাটা সম্পূর্ণ খালি, টিনের চিলে কোঠা পাশেই। টুপ টুপ করে বৃষ্টির প্রতিটা ফোঁটা ছুঁয়ে যাচ্ছে তার সর্বাঙ্গে। নিজের অস্তিত্বের মাঝেও আরো একটি অস্তিত্ব অনুভব করলো ফারহা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। মেয়েধীন উদরে ছুঁয়ে দিচ্ছে লোকটা, ক্লিন শেভ করা গাল গুজে দিয়েছে গলদেশে। একটুখানি ফিরে দেখার চেষ্টা করলো ফারহা, ব্যর্থ সে। ফারহা যে চিনে তাকে, অতি জড়ানো কণ্ঠে বলল, লেফটেন্যান্ট সাহেব। পরপর গলদেশে টুকরো টুকরো চুমু খেলো তাসফিন, ভিজে একাকার দুজন। তাসফিন বাঁধন ছেড়ে আজ চেপে ধরলো ফারহাকে। ক্ষীণ ব্যথা অনুভব করলো ফারহা, ব্যথিত কণ্ঠে বলে, ছাড়ুন। দীপ্ত মেজাজে টেনে নিয়ে চিলে কোঠার ঘরটায় আসে তাসফিন। পরপর টেনে তার ওড়না ফেলে জমিনে আটকে ওঠে ফারহা। এ কাকে দেখছে সে? বড় বড় কদম ফেলে এগিয়ে এসে মেয়েলি কোমল উষ্ঠ জবল আঁকড়ে ধরে তাসফিন। গভীর অমৃত সুধা টেনে নেয় নিজের মাঝে। ডান হাতের চুলের ভাজে ভাজে আরো টেনে নেয় ফারহাকে নিজের কাছে। বাম হাত ছুঁয়ে আছে ফারহার কোমর। স্তম্ভিত ফারহা, অনুভূতির জোয়ারে ভাসছে সে। বক্ষতলে থাকা হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক করছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না কিছুই। এক মুহূর্তের জন্য ঠোঁট ছালো তাসফিন, নিশাতুর কণ্ঠে বলল, আই ওয়ান্ট ইট মোর ডিপলি। পরক্ষণে আবারও ওষ্ঠজোড় আঁকড়ে ধরে সে। দীর্ঘ সময় পর ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে আদরে আদরে ভরিয়ে দিল তাসফিন। আকস্মাত তাকে ছেড়ে চিলে কোঠা থেকে বেরিয়ে এলো তাসফিন। জোরে জোরে নিঃশ্বাস টানছে ফারহা। কি হয়েছিল তার সাথে বুঝতে অনেকটা সময় লেগেছে। থম মেরে দাঁড়িয়ে আছে সে। তাসফিন এসেছে, তাকে শুয়েছে। ফারহা চমকায়। লোকটা কি করলো? শুকনো ঢোক গিল সে। ফারহার কলিজা শুকিয়ে আসছে। তৎক্ষণাৎ চিলে কোঠার ঘরটা এলো স্নেহা, হাতে রয়েছে টাওয়াল। ফারু, এই নে, ভাইয়া বলেছে ঠান্ডা লাগবে, তাড়াতাড়ি ঘরে গিয়ে চেঞ্জ করতে। মৃদু শব্দে বৃষ্টি মাটিতে পড়ছে। আকাশটা ঘন মেঘে ঢাকা, সূর্যের আলো ফুটে উঠতে পারছে না ঠিক মতো। কাঁচা রাস্তায় বৃষ্টির কাদায় মাখামাখি হয়ে গেছে। মাটির গন্ধ আরো তীব্র হয়ে উঠেছে। খাবার টেবিলে বসে আছেন জয়নাল আহমেদ, সাজ্জাদুল আহমেদ এবং নবীন আহমেদ। সবাই খাচ্ছে আর একে অপরের সাথে গল্প করছে। আশ্চর্যের বিষয় হলো ফারহা অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তাসফিনের দিকে, অথচ লোকটা তাকে দেখছে না, একবারের জন্য ফিরে তাকালো না। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনো। সন্ধ্যা ঘনিয়ে এলো। নিজ রুমের বিছানায় সোজা হয়ে শুয়ে আছে তাসফিন, কপালের উপর এক হাত রাখা, দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে। অথচ মস্তিষ্ক মন দুটোই আটকে আছে হলদেটে রমণীর আদলখানে। ফারহা বরাবরই তার সুখ, তার মাঝে যে সুখের সন্ধান পেয়েছে সে। এত সহজে কি ছাড়া যায়? তবে হ্যাঁ, একটু তো কষ্ট দেওয়াই যায়। কথাটি ভেবে দুষ্টু হাসলো সে। দরজায় টোকা পড়ল। বিরক্তি হয়ে গিয়ে দরজা খুলে দিল তাসফিন।
হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আরিয়ান। কি চাই তুই এত রাতে? পকেট থেকে একটা প্যাকেট বের করে দিল আরিয়ান। এই নে বন্ধু, বেশি ভালোবাসার মেডিসিন। প্যাকেটটা নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখলো তাসফিন। রাগে ফুঁসে উঠলো রীতিমতো। শালা তুই শেষমেশ। ভাবি বলেছে তুই তাকে কম ভালোবাসিস, তাই এই মেডিসিন দিলাম। হেসে বলল তাসফিন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার মেডিসিন লাগে না, তবে হ্যাঁ তোর সিস্টেমে অনেক সমস্যা আছে, এই মেডিসিনটা তোর প্রয়োজন। কি ডিরেক্ট ইজ্জতে হাত? রাত গভীর, সড়ক ফাঁকা, শুধু স্ট্রিট লাইটের ক্ষীণ আলো পড়ে আছে কালো পিচের উপর। হালকা ঠান্ডা বাতাস বইছে, চারপাশে নিস্তব্ধতা। রাতের নীরবতা চিত্তে এক ফসলা ঠান্ডা বাতাস বয়ে গেল। শহরের এক ফাঁকা রাস্তা। কি ব্যাপার জানো, চুপ কেন? স্নেহার প্রশ্নে মনটা ভারী হয়ে এলো ফারহার। ইস, কি করবে এখন? লেফটেন্যান্ট সাহেব যে তার সাথে কথাই বলছে না, মনটা আইঢাই করছে। কিভাবে কথা বলা যায়? বান্ধবীরে, তো দুলাভাই আমার সাথে কথা বলছে না। ফারহার উদাস কণ্ঠে বলা কথাগুলো শুনে হেসে কুটি কুটি অবস্থা স্নেহার। বেশ হয়েছে, আরো এসো রাগ দেখিয়ে। রাগে গজগজ করে উঠল ফারহা। চুপ কর শয়তান একটা। তুই শয়তান? তাহলে তুই ডাইনি। ফারহা কম নয়, ভেবে চিন্তে একটা নাম বের করলো সে। তাহলে তুই হাতি। তুই ঘোড়া। একে অপরের সাথে তর্ক করছে ফারহা আর স্নেহা। আরিয়ান এসেছে অনেকক্ষণ হলো। ওদের ঝগড়া দেখে থেমে গেল সে। একজন আগুন তো অন্যজন আগুনের ফুলকি। আরে ব্যাস, কখন থেকে ঝগড়া করছো দুজন? এই হাতির ঘোড়া কি এসব? তৎক্ষণাৎ থেমে গেল ফারহা এবং স্নেহা দুজনেই। ফ্যাল করে তাকিয়ে আছে অপরের দিকে। কিছু একটা ভেবে ফিক করে হেসে উঠলো দুজন। আরিয়ান এসে চেয়ার টেনে বসলো। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এইবার বলো ব্যাপারটা কি নিয়ে এত মাতামাতি? স্নেহা ফারহাকে উদ্দেশ্য করে বলল, এই ঢঙ্গি ভাইয়াকে রাগিয়ে দিয়েছে। বিস্ফোরিত নয়নে তাকালো আরিয়ান। কি তাসফির রাগ করেছে? ফারহা অপরাধী কণ্ঠে বলল, আসলে আমি রাগ দেখিয়ে চলে এসেছি, তাই উনি রাগ করেছে। আহাম্মক বনে গেল আরিয়ান। এক মিনিট, তুমি রাগ দেখিয়ে চলে এসেছো, কিন্তু তাহলে তাসফিন কেন রাগ করবে? আর রাগ করলেও আবার এসেছে কেন? হ্যাঁ, উনিও এসেছে, কিন্তু কেন সেটা জানি না। বুঝলাম এবার সবটা। আরিয়ান আকস্মিক সময় ভেবে বলল, তাহলে তুমি গিয়ে বরং রাগ ভাঙাও। অধর প্রশস্ত হয়ে এলো ফারহা। চট করে দৌড়ে উপরে যেতে লাগলো সে। রান্নাঘরে কাজ করতে ব্যস্ত আরিফা আহমেদ। হেল্প করছেন সাইলা আহমেদ। তিনি রান্না শেষ করেছেন অনেক আগে। আরিফা আহমেদ তাসফিনের জন্য নিজের হাতে হালুয়া বানাচ্ছে। তবে কিছুটা রাগ আছে তার উপর। ফারহার বলা কথাগুলো ফেলতে পারছেন না তিনি। কিন্তু তাসফিনকে দেখে কখনো বোঝা যায় না সে এমন কিছু করতে পারে। চামচ নাড়াতে নাড়াতে ভাবনায় মগ্ন আরিফা আহমেদ। ফারহা ভালো থাকুক, তিনি সেটাই চান। আম্মু। পরিচিত কণ্ঠস্বর শুনে কিঞ্চিত চমকালো আরিফা আহমেদ। পিছন ফিরে তাকিয়ে দেখলেন তাসফিন দাঁড়িয়ে আছে। এখানে আসার পর থেকে তাসফিন একটা ব্যাপার লক্ষ্য করেছে, আরিফা আহমেদ কথা বলছে না তার সাথে। এই বিষয়টি মোটেও পছন্দ হয়নি ও তাসফিনের। আম্মু, আপনার কি হয়েছে? আসার পর থেকে একটাও কথা বলেননি। হালুয়াটুকু প্লেটে নিয়ে নিলেন আরিফা আহমেদ। ঘুরতেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাসফিনকে। বলবেন কি হয়েছে? রাগে ক্ষোভে কড়াভাবে বলেন আরিফা আহমেদ। কি হবে? কি হওয়ার বাকি আছে? আমি তোমার থেকে এইসব মোটেও আশা করিনি তাসফিন। তুমি কিনা শেষমেশ আমার মেয়েটার সাথে এমন করলে। বড়সড় ধাক্কা খেলো তাসফিন। সে করলোটা কি? আমি কি করলাম আম্মু? তুমি জানো তুমি ঠিক কি করেছো। রাগটা তরতর করে বাড়ছে আরিফা আহমেদের। হালুয়ার প্লেটটা তাসফিনের হাতে ধরিয়ে দিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলেন তিনি। কিয়ৎ সময় থম মেরে দাঁড়িয়ে রইল তাসফিন। হালুয়ার প্লেটের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। যাই হোক, তার শাশুড়ি কিন্তু বিন্দাস একজন মানুষ, কতটা স্নেহ করে তাকে। ইস, এই ফুরফুরে মেজাজের মহিলাটাকে তার দুষ্টু বউ কি না কি বুঝিয়েছে আল্লাহ মালুম। বড় সড়ো এক নির্জন গোডাউনে নিজেকে লুকিয়ে রেখেছে সাইফুল। চারপাশটা নিস্তব্ধ, যেন নিঃশ্বাসে ওতপ্রোত পেতে আছে মৃত্যু ছায়া। কনকনে ঠান্ডা বাতাসে আর আধো অন্ধকার মিলেমিশে এক অদ্ভুত গুমট পরিবেশ তৈরি করেছে। বাতাসের ধুলো আর পুরনো লোহের গন্ধ সব মিলিয়ে যেন শ্বাস নিতে কষ্ট হয়। তার হৃদস্পন্দন যেন নিজের কানে শুনতে পাচ্ছে সে। বুকের ভেতরটা ধকধক করছে। প্রতিটা নিঃশ্বাসে আতঙ্ক ঢুকে পড়েছে আরো গভীরে। তাসফিন, সেই ভয়ঙ্কর নামটা এখনো তার প্রাণনাশের মতো পেছনে লেগে আছে।
সে জানে ধরা পড়লেই শেষ। তাসফিন ক্ষমা করে না। নিজের অস্তিত্ব রক্ষায় মরিয়া সাইফুল এখন শুধু বাঁচতে চাই। জীবনটা হঠাৎ করে এত দামি মনে হচ্ছে তার কাছে। চোখ বন্ধ করলে ভেসে আসে রক্ত, বন্দুকের আওয়াজ আর তাসফিনের সেই ঠান্ডা নির্মম চাহনি। আতঙ্ক তার শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে। আর সে গোডাউনের এক কোনায় নিঃশব্দে কুঁকড়ে আছে কেবল একটু জীবনের আশায়। কপাল বেয়ে টুপটুপ করে ঘাম ঝরছে সাইফুলের। ঠান্ডা বাতাসেও শরীর ঘেমে একাকার। আতঙ্কের ঘাম, অনিশ্চয়তার ঘাম। এক হাতে কপাল মুছে অন্য হাতে বুক চেপে ধরে বসে আছে, যেন হৃদয়টা ছিঁড়ে বেরিয়ে আসার আগে থামিয়ে দিতে চাই। মস্তিষ্কে হাজারটা চিন্তা একসাথে কিলবিল করছে। কি করা যায়? পালাবে নাকি এখানেই থাকবে আরো কিছুক্ষণ? দরজার বাইরে যদি কেউ পাহারা দেয়, যদি তাসফিন এখনই হানা দেয়। ভাবনার ভারে মাথা যেন ভারী হয়ে আসছে তার। সে জানে ভুল একটি হতে পারে তার শেষ ভুল, তবুও তাকে সিদ্ধান্ত নিতে হবে এক্ষুনি, এই মুহূর্তে। কারণ সময় আর তাসফিন দুজনেই থেমে থাকে না। সে যে রাবজালকে ধরে রেখেছে, সেই রাবজাল যাকে ভাড়া করে কৃষ্ণপুরে তাসফিনকে মেরে ফেলতে চেয়েছিল সাইফুল, কিন্তু তার সম্ভব হলো কই? ফারহা যে তাকে বাঁচিয়ে ফেলেছে। কি চাই? পুরুষালী কণ্ঠস্বরটা কানের ভেতর কাঁপন ধরিয়ে দিল। কেমন একটা রুক্ষতা, অভিমানের ঠান্ডা ধার যেন মিশে আছে তাতে। মুহূর্তে শরীর জমে গেল ফারহার, গলা শুকিয়ে এলো, নিঃশ্বাসটা আটকে গেল বুকের কোথাও। ধীরে ধীরে চোখ তুলে তাকালো। দরজার পাশে দাঁড়িয়ে আছে তাসফিন। চোখে আগুন নেই, তবুও জ্বলছে। মুখে রাগ নেই, তবুও তার ঠান্ডার দৃষ্টি যেন চিৎকারে লুকিয়ে আছে। তাসফিন তার রুমে এসেছে ঠিকই, কিন্তু তাতে কি? ওর চোখের চেহারায় এক চিলতে নরম ভাবও নেই। ফারহা চুপ, বলার মতো কিছু খুঁজে পায় না সে। এক সময় যে মানুষটা একটু দূরে থাকলে ব্যাকুল হয়ে পড়তো, আর সেই মানুষটাই এক ছাদের নিচে থেকেও দূরের কেউ হয়ে গেছে। তাসফিন আলাদা ঘরে থাকছে, নিজের স্ত্রী, নিজের সংসার, তবুও সে যেন এই বাড়িতে একজন আগন্তুক, শুধু প্রয়োজনে পড়লে উপস্থিত হয়। অভিমান, রাগ, ব্যথা সব মিলিয়ে একটা ভারী অদৃশ্য দেয়াল দাঁড় করিয়ে ফেলেছে সে ফারহার চারপাশে। ফারহা জানে এই দেওয়ালটা ভাঙা সহজ হবে না, তবুও তার চোখে এখনো একটা আশা, খুব নিঃশব্দ, খুব ছোট একটা আশার আলো। ওই আসলে আমি এমনি। বড় বড় পা ফেলে ভেতরে এলো তাসফিন। সেই পা অনুযায়ী পেছাতে লাগলো ফারহা। পেছোতে পেছোতে এক সময় দেওয়ালে পিঠ ঠেকে তার আমতা আমতা করে বলল, কি? সরি, আমি শুধু দেখতে এসেছিলাম। বুড়ো কুচকে নিল তাসফিন। আমি কি কোনো শোপিস? আমাকে দেখার কি আছে? আসলে আমি। বলো কি কি দেখবে, কিভাবে দেখবে? এখনই দেখাবো। লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ফারহা। ছি, লোকটা কি সব বলে। আমি ওভাবে কিছুই বলিনি। বের হও। বলছি ঘর থেকে বেরিয়ে যেতে। লজ্জায় অপমানে কেঁপে উঠল রমণী। অক্ষিদয় গড়িয়ে পড়ল অশ্রুকণা। যাও যাও, নিজের মতো করে থাকো, তোমাকে আমি ভুলে গেছি। রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে এলো ফারহা। অশুভ লেফটেন্যান্ট সাহেব, আমি কখনো আসবো না, আপনার কাছে দেখে নেবেন। ওকে। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল তাসফিন। বুকের ভেতর হো হো করে উঠল ফারহার। এত নিষ্ঠুর হতেই হবে। কেন এমন করে? লোকটা সবসময় তাকে কষ্ট দেয়। দরজা লাগিয়ে বিছানায় চুপচাপ শুয়ে আছে তাসফিন। মেজাজটা খারাপ তার। চলে যেতে বলেছে বলে কি যেতে হবে? একটু জোর দেখিয়ে তো থাকতে পারতো। সে ফিরেছে আজ 2 দিন হলো, অথচ একটি দিন ঠিক মতো বুকে নিয়ে ঘুমোতে পারেনি। নিষ্ঠুর রমণী সে। ভালোবাসা কি বুঝেও না? বাচ্চা বউ রাখা বড্ড কঠিন। ঠিকমতো ভালোবাসাটুকু দিতে চায় না। হাজারটা ভাবনা ভেবে কখন যে তাসফিন ঘুমের সাগরে ডুবে গেছে তার খেয়াল নেই।